ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলে যারা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছিলেন, মাত্র 5 থেকে 6 মাসেই কেন সে ঐক্যের ভাটা পরিলক্ষিত হচ্ছে? কেন নানা সংশয় দেখা দিচ্ছে? হালে নির্বাচন নিয়ে বিএনপি নেতৃত্ব, উপদেষ্টা, ছাত্র নেতাদের মধ্যে যে বাহাস চলছে, তার পেছনেও কি সরকারের প্রতি কোনো পক্ষের অনাস্থা কাজ করছে? এই হাওয়া আরও তীব্র হয়েছে সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচনের জন্য আরেকটি সরকার লাগবে, এমন মন্তব্যে। এর পরপরই দেখা যাচ্ছে উপদেষ্টাদের পাল্টাপাল্টি স্ট্যাটাস। যদিও আজ সারাদিন ছাত্র নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে কি অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা নিয়ে বিতর্ক বাড়ছেই? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ হারুনুর রশিদ, আছেন সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টি নেতা গোলাম সারওয়ার মিলন, এবং আছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। নাজমুল হক প্রধান, এই যে আসলে আমি বলছিলাম শুরুতেই, বাহাস বাড়ছে, ছাত্র উপদেষ্টা এবং রাজনৈতিক দল প্রত্যেকের মাঝে এক ধরনের দূরত্ব আমরা লক্ষ্য করতে পারছি। অনেকগুলো স্ট্যাটাস আজকে আমাকে নিয়ে বসতে হয়েছে। সেই স্ট্যাটাসের শুরুতে আমি ডক্টর আসিফ নজরুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা, তার স্ট্যাটাসের পুরো স্ট্যাটাস হয়তো পড়া সম্ভব নয়, বেশ লম্বা স্ট্যাটাস দিয়েছেন তিনি তার স্ট্যাটাসে কোন একটি জায়গায় লিখেছেন, ঐক্য ছাড়া আসলে আমাদের বিকল্প নেই, সেটি সবাইকে বুঝতে হবে। তাহলে কারা আসলে বুঝতে পারছেন না এখন যে আসলে ঐক্যের খুব প্রয়োজন? সেটি কারা? রাজনৈতিক দল নাকি ছাত্র নেতারা? ধন্যবাদ আপনাকে। আমার সহ-আলোচক দুজনেই খুব বিজ্ঞ রাজনীতিবিদ, একজন মন্ত্রী ছিলেন, একজন পার্লামেন্টারিয়ান। আমি ওনার কথা শুনতাম, বয়সে যদিও ছোট, বাট হি স্পিক্স ওয়েল। আসলে আমি নিজেও একটু অবাক হয়ে যাচ্ছি। প্রথম যখন এরকম দু একটা ভিন্ন স্বর শুনতেছিলাম, তখন মনে হচ্ছিল যে আন্দোলনকারী শক্তিসমূহের মধ্যে কে বা কারা খেলতেছে যাতে করে এটা বিভক্তি আসলে তারা সুবিধা পাবে, এটা এরকম মনে করছিলাম। কিন্তু এখন দেখতে পাচ্ছি ঘটনাটা সেরকম নয়। রাজনীতিতে বিতর্ক বা হাস্তান এটা খুব স্বাভাবিক বিষয়, এতে দোষের কিছু না, এটা হইতেই পারে। কিন্তু আমি দেখতে পেলাম যে ঘটনাটা আমাকে বিশেষ করে একটু বিস্মিত করেছে, সেটা হচ্ছে যে সরকারের উপদেষ্টা বৃন্দের পক্ষ থেকে বিভিন্ন রকম কথাবার্তা বলা হচ্ছে। রাজনৈতিক শক্তিসমূহকে বিদ্যমান রাজনৈতিক শক্তির প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এবং আমি লক্ষ্য করেছি, আজকে যদিও এটা রিপিট করতে চাচ্ছি, বর্তমান সরকার প্রধান যিনি আছেন ডক্টর সম্মানীয় ব্যক্তি ডক্টর ইউনূস, ওনার যে প্রেস সেক্রেটারি, উনি এর আগে রাজনৈতিক দলগুলো যদি কম সংস্কার চায় তাহলে আগেই ভোট হবে, যদি বেশি চায় দেরি হবে। মানে এই যে ডিপ্লোম্যাটিক কথা, আমি অ্যাজ এ হোল সরকারের মধ্যে কথাবার্তার মধ্যে অনেক রকমের ডিপ্লোমেসি এবং রাজনীতিতে মানে অন্যদেরকে হেয় করার কথা আমরা স্ট্যাটাসে বক্তব্যে শুনতে পাচ্ছি। যেমন ধরেন যে বিএনপি তো সব আইজি থেকে সব নিয়োগ বিএনপি দিচ্ছে, তারপরে ধরেন যে হ্যাঁ 53 বছর ধরে ক্ষমতা কিছু করতে পারে নাই। রাজনীতি একটা রিলে রেস, কথা বলছেন না? এখানে রাজনৈতিক শক্তিসমূহকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে নিজেরা কি হাসিল করতে চান, এটা হচ্ছে বিষয়। রিলে রেসে তো আসলে জনগণের একটা বড় অন্তর্ভুক্তি থাকার কথা। ডেফিনেটলি আমি সেই জায়গাটা আসছি। আমি যেটা বলতে চাচ্ছি, যেমন কতগুলি কথাই আসছে এই সরকারের পক্ষ থেকে, এবং কিছু বুদ্ধিজীবী যাদের মাঠের রাজনীতি ওরকম অভিজ্ঞতা ছিল না, আমি নাম মেনশন করে বলছি না, খুব বড় কথা বলছে 72-এর সংবিধানকে রাখাই যাবে না। আমাদের সংবিধানটা কিন্তু পরিবর্তনীয়, সুপরিবর্তনীয়। সংবিধান রিজিড আছে, নন রিজিড আছে। কত সংবিধান আছে কোনো দেশের, পরিবর্তন করাই যায় না, খুব কঠিন। আর কি সংবিধান আছে ইজি পরিবর্তন, আমাদের সমাজে ইজি পরিবর্তন করা যায়, অর্ডিন্যান্স করেও সংবিধান পরিবর্তন করা যায় উইথ ডিউ রাটিফিকেশন ইন পার্লামেন্ট। আমি একটা উদাহরণ দিই, শুধু এত তত্ত্ব কথা তো বলার দরকার নাই তো, বুদ্ধি ফলানোর দরকার নাই তো। ওয়াটারগেট কেলেঙ্কারি বিশ্বের বড় কেলেঙ্কারি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং নিক্সন সেই কেলেঙ্কারি করছিলেন এটা, এবং নিক্সনের পদচ্যুত হয়েছিলেন, উনি অনাস্থা ভোটে পদত্যাগ করেছিলেন বা হেরে গেছিলেন উনি। এই কারণে মার্কিন সংবিধান পরিবর্তন হয়ে যায়নি। সংবিধানের দোষের কারণে ফ্যাসিস্ট শাসন আসে না, ফ্যাসিস্ট শাসন আসে মানুষের পার্টির বিহেভিয়ারের কারণে। আজকে বাংলাদেশে এটা ঠিক, বাংলাদেশে বিগত সময়ে সংবিধান অনেকবার সংশোধন হয়েছে, আবার 90-এর পরে বিএনপি ক্ষমতা, সেই সময় সংবিধান সংশোধন করে সংসদীয় গণতান্ত্রিক সরকার আমরা ফিরে আসছি। হ্যাঁ, কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছিল, আমাদের ত্রুটির কারণে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট যে ভালো নির্বাচন ব্যবস্থা সেটাকে আমরা রক্ষা করতে পারিনি, এবং শেখ হাসিনা এসে সেটাকে চূড়ান্তভাবে শেষ করে ফেলছে। নিজের দলের নির্বাচন, দিনের ভোট রাতে করা, নিজেই ভোট করা, অনেক কিছু করছে। এবং প্রশাসনটাকে এমন করে দেখতে পাইছি যে ডিসি এসপিরা রীতিমতো নৌকায় ভর্তি করে বক্তব্য দিয়েছেন, এবং তার রেমন্যান্ট, যদিও সেই সরকারের পতন হয়েছে, প্রায় 2000-এর মতো আমাদের এখানে শহীদ হয়েছে,
সে সব পালিয়ে গেছে তার জ্ঞাতি গোষ্ঠীর সহ। বর্তমান সময়ে কিন্তু যারা ডিসি গেছেন, আমি কালকে ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম, ডিসি নাকি বলেন যে আমি তো জামাতের লোক। আরে বেটা, জামাতের লোক হলো মিছিল করে রাস্তায়, কোনো অসুবিধা নাই তো, জামাত রাজনীতি করুক, আপনি প্রশাসনের কর্তা ব্যক্তি, আপনি ব্রিজ বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক, আপনি কেন বলবেন যে আপনি জামাতের লোক? আপনি রাস্তায় মিছিল করুন, অসুবিধা নাই, জামাত করুন, কোনো অসুবিধা নাই, সামনে ভোটে ফাইট করুন, ক্ষমতায় আসেন, নো প্রবলেম, সমস্যা নাই। কিন্তু প্রশাসনের কর্তা ব্যক্তি হয়ে যখন আপনি বলবেন যে আপনি অমুক দলের লোক, আপনি অমুক দলের লোক, তাই না, তখন তো এখানটা কিন্তু এসে যায়। তাহলে যে লক্ষ্যে এতগুলি শহীদ হলো, যে লক্ষ্যে আমরা সংস্কার চাই, সেই লক্ষ্য তো শুরুতেই হোঁচট খাচ্ছে আমি দেখতেছি প্রশাসনের কর্তা ব্যক্তিদের কথায় এবং উপদেষ্টা পরিষদে যারা আছেন যে ব্যক্তি তাদের কথায়। ফলে সেই জায়গাটা শুধরায় যদি সত্যি সত্যি অর্থেই বাংলাদেশের মানুষের দীর্ঘদিন লড়াইটা হচ্ছে একটা ভালো ভোট, যার ভোট ওই স্লোগান, পুরনো স্লোগান, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই জায়গাটা যদি তৈরি না করতে পারি, আমি যত কাজেই করি না কেন, আমার কোনো কাজ গণতন্ত্রের পক্ষে সুফল বয়ে আনবে না। যে শুধরানোর কথা আপনি বলছেন গোলাম সারওয়ার মিলন, দীর্ঘদিন ধরে তো আসলে এটা একটা ট্রেন্ডের মতো হয়ে গেছে বাংলাদেশে। আমরা আসলে যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় আসছেন তখন তারা নিজেদের মতন করে, নিজেদের সুবিধা মতন করে সবকিছু পরিবর্তন করছেন। সেই পরিবর্তন যে তারা করবেন না, সেই নিশ্চয়তা যেমন আমাদের সামনে নেই, তেমনি নির্বাচন নিয়ে একটি বড় বিতর্ক তৈরি হচ্ছে। সেই বিতর্কে আসলে রাজনৈতিক দলগুলোর সাথে যেমন ভাবে ছাত্র নেতাদের দূরত্ব বাড়ছে, তেমনি কিন্তু অন্তর্বর্তী সরকারের সাথেও একটি দূরত্ব বাড়ছে। সেই সরকারের যখন এসছিলেন শুরুতে, অর্থাৎ আমি যদি 5.5 মাস আগের কথা বলি, তখন তো আপনারা সবাই একমত ছিলেন। এখন কেন বিরোধীর রাস্তায় দাঁড়াচ্ছেন? ধন্যবাদ আপনাকে এবং আজকে আমাদের দুজন সম্মানিত সহ-আলোচক, আমার প্রিয় প্রধান ভাই এবং হারুন ভাই এবং অনেক দর্শক শ্রোতাকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে 1971 সনে মুক্তিযুদ্ধে আমাদের একটি ঘোষণা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। 54 বছরে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি দেশ শাসন করেছে, প্রত্যেকেরই কম বেশি অর্জন আছে, কিন্তু বিশেষ করে বিগত 15 বছরে শেখ হাসিনা অলিগার বলি, ক্রিপ্টোক্রেসি বলি, লুটেরাতন্ত্র বলি, তারা যেভাবে দেশটা করেছে, এই 24-এর যে গণ অভ্যুত্থানটা হলো, এই গণ অভ্যুত্থানের একটা লিগ্যাল ইনস্ট্রুমেন্ট কিংবা একটা ঘোষণাপত্র কিন্তু দরকার জাতীয় ঐক্যমতের ভিত্তিতে, সবার ঐক্যমতের ভিত্তিতে। কারণ আপনি দেখেন 71-এর পর 75-এর 7ই নভেম্বর একটি ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ জিয়া রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন। এসে কিন্তু তখন একটা মধ্যপন্থী একটি দল করেছিলেন জাতীয়তাবাদী, ডান বাম মুক্তিযুদ্ধ অমুক্তিযুদ্ধ মিলে, যেটা তখন গ্রহণ করেছিল। তারপরে কিন্তু বাংলাদেশ কিন্তু যে জায়গায় পৌঁছার কথা ছিল, 90-এর পরিবর্তনের পর যে 3 জোটের রূপরেখা ছিল, সেই রূপরেখা কিন্তু বাস্তবায়িত হয়নি। আপনি যথাযথ বলেছেন, এই 54 বছরে আজকে ছাত্ররা যে আন্দোলন করেছে, তাদের দাবিটা এখানে আমি কথাটাকে এইভাবে আনতে চাই, তারা মনে করে যে তারাই নতুন করে কিছু করেছে, 71 কিছু না। আবার 71-এর আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আওয়ামী লীগের মতো না, ওই যে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রির মুক্তিযোদ্ধা না, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আমরা মনে করি 71 এবং 24-এর আকাঙ্ক্ষার সমন্বয়ে আগামীর পথ চলার বাংলাদেশ হবে। এখন এই জায়গাটা বিরোধ, আপনি যে বললেন বিরোধটা বাড়ছে, এখানে যেই ছাত্ররা, আমি শ্রদ্ধা করতে চাই যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদেরকে সমবেদনা জানাতে চাই, কিন্তু তারা নতুন দল করতেই পারে, এটা তাদের অধিকার আছে, কিন্তু সেটা যদি জন আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ হয় সেটা আমরা সবাই স্বাগত জানাবো। কিন্তু এই 15 বছর তো 16 বছর বিএনপি সহ যারা রাজপথে ছিল, তাদের অবদানকে তো অস্বীকার করা যাবে না। তাদের অবদানকে স্বীকার করে নিয়ে তারা যদি এমন একটি মধ্যপন্থী একটা বক্তব্য দিত, কিন্তু তারা মুখোমুখি দাঁড় করাচ্ছে সকল রাজনৈতিক দলকে এবং তারাই সবকিছু করেছে। এটা জাতীয় ঐক্যের, এই যে নাকি আপনারাও আসলে একটু মুখোমুখি অবস্থান নিচ্ছেন নিজেদের স্বার্থে, আমরা বলতে রাজনৈতিক দলগুলো আমরা না, এখানে আমি সুন্দর কথা বলেছেন, আমি এই কথাটাই বলতে চাই, আমরা যারা এখানে তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধি যারা আছে, আমরা অবশ্যই 24-এর আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে এবং তাদের যে সেখানে ছাত্রদের অবদান আছে সেটাও তো মেনে নিতে হবে। না, অবদানকে তো অবশ্যই দেখেন, আমি বলেছি এই গোল করে একজন পিছন থেকে পাস আসার পর আছে 15 বছরের
আন্দোলনের ধারাবাহিকতা, ছাত্ররা সত্যি কথা আজকে তারা এই অভ্যুত্থানটাকে সফল করেছে। এই যে কারণে আমি প্রথমে বলেছি এটার একটা লিগ্যাল ইনস্ট্রুমেন্ট, একটা বৈধতার সাংবিধানিকভাবে বৈধতা দিতে হবে। 5.5 মাস আগে কেন মনে হয় সেটা হ্যাঁ, এইখানে আসতেছি। আজকে তারা যে কথাটা বলতেছে যে তখন বিপ্লবী সরকার তারা করতে পারতো, যদি ঠিক তখনই করতো, কিন্তু সংবিধানের অধীনে 72কে তারা সংবিধানকে ছুঁড়ে ফেলতে চায়, যেটা যেই সংবিধানের অধীনে তারা শপথ গ্রহণ করেছে, এই কথা তো ঠিক না। আর যেটা আমি তার সাথে সহমত পোষণ করতে চাই, এই সংবিধানে 15-16টা সংবিধান হচ্ছে। আমাদের হারুন ভাই একদম দক্ষ পার্লামেন্টারিয়ান, এখানে আরেকটি সংশোধনী দিয়ে আমরা সমস্ত কিছু করতে পারি, এবং আমাদের সেই ঐক্যমতটা আমাদের দরকার। সেই ঐক্যমত না হলে জাতি আবার একটা বিভ্রান্তির বেড়াজালে যাবে, যেটা 71 এবং এই 24-এর গণ অভ্যুত্থানকে অন্যদিকে ঠেলে দিবে। সেই বিভ্রান্তি তো আমরা চাই না। মোহাম্মদ হারুনুর রশিদ, আবারও আমার আসিফ নজরুলের স্ট্যাটাসে যেতে হয়। তিনি লিখেছেন, বিএনপি ও ছাত্রনেতারা এমনকি নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়ে অনাগ্রহী নন। তার মানে আপনারা কোথাও না কোথাও গিয়ে নির্বাচন কেন্দ্রিক জায়গায় হয়তো আপনারা একসাথে একমতে পৌঁছতে আগ্রহী, কিন্তু আবার যদি আমি নাহিদ ইসলাম ওনার স্ট্যাটাসে যাই, বিএনপি আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কথার টোন মিলে যাচ্ছে। বিএনপি 111 সরকার গঠনের ইঙ্গিত বহন করে, বিএনপির কথা, বিএনপি মহাসচিবের কথা। দূরত্ব তো নিঃসন্দেহে বাড়ছে এবং সেটি খুবই সুস্পষ্ট হচ্ছে। বিএনপি এবং ছাত্রদের মাঝে তাহলে কেন এই দূরত্ব? কি করেছেন আপনারা? ধন্যবাদ আজকের ডিবিসিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার অত্যন্ত সম্মানিত সহ-আলোচকবৃন্দ, সারা বাংলাদেশের দেশ বিদেশের ডিবিসি শ্রোতাবৃন্দ। আমি সত্যিকার অর্থে বর্তমান এই প্রেক্ষাপট নিয়ে খুবই উদ্বিগ্ন, সাংঘাতিকভাবে উদ্বিগ্ন, এবং আমি বর্তমানে লক্ষ্য করছি যে আমরা অত্যন্ত অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক অনেক বিষয় নিয়ে আমরা আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসছি। আমাদের সংকটটা কি? আমাদের গত 15 বছর কী সংকটের মধ্য দিয়ে আমরা গোটা জাতি সময় অতিক্রম করেছি। গত জুলাই এবং আগস্ট মাসে আমাদের অভিন্ন উদ্দেশ্য ছিল ছাত্র, জনতা, রাজনৈতিক দল। সেখানে আমাদের কোনো ব্যানার ছিল না, কোনো রাজনৈতিক দলের কোনো ব্যানার ছিল না। ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারেই এদেশের ছাত্র জনতা সকলেই ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। কিন্তু মূল বিষয়টা হচ্ছে কি, তখন একটাই মাত্র দাবি ছিল, দাবি এক, শেখ হাসিনা পদত্যাগ। শেখ হাসিনা পালিয়ে গেছে, তার মধ্য দিয়ে কিন্তু আমাদের মনে করি আমরা যে আমাদের যে দাবি ছিল আমরা 80% আমরা অর্জন করেছি। এখন আমাদের এই আগস্ট বিপ্লবের পর বা আগস্ট সংগ্রামের মধ্যে দিয়ে অর্জনের পর আমাদের মধ্যে অসহিষ্ণুতা, আমাদের মধ্যে অধৈর্য, আমাদের মধ্যে একে অপরের প্রতি অবিশ্বাস কেন জানি দিন দিন বাড়ছে। আপনার সংকটটা আমাকে চিহ্নিত করতে, সংকটটা হচ্ছে জনগণের ভোটের অধিকার 15 বছর নাই। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে লুটপাট করে গেছে। বাংলাদেশের সংবিধান চমৎকার সংবিধান, বিদ্যমান সংবিধান কিন্তু শেখ হাসিনাকে কর্তৃত্বপরায়ণ করেনি। সংবিধান যে আমাদের মৌলিক অনুচ্ছেদগুলো আছে, সেই অনুচ্ছেদগুলো আপনার প্রতিপালন হতো না, বিচার বিভাগ করতো না, প্রশাসন করতো না। সংবিধানের মধ্যে পরিষ্কার বলা আছে যে আইনের আশ্রয় লাভের সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে। কিন্তু মানুষ গুম হয়েছে, মানুষ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, মানুষ আইন প্রয়োগকারী সংস্থার দ্বারাই আপনার মিথ্যা মামলার শিকার হয়েছে, কিন্তু আমরা এগুলোর প্রতিকার পাইনি। সুতরাং এখানে আপনি সংবিধানে দোষ দিবেন না, এগুলো কর্তৃত্ববাদী শাসক শেখ হাসিনা, তার দল, তারা এই ক্ষমতাকে প্রলম্বিত করা, ক্ষমতায় থাকার জন্যে তারা এই কাজগুলো তারা করেছে, যে কারণে আপনার জনবিস্ফোরণ ঘটেছে, চলে গেছে। এখন যে কথাগুলো আসছে, যেন আসিফ নজরুল যে কথাটা বলেছেন, ছাত্রদের সাথে এখানে বিরোধ বা সংঘর্ষ হওয়ার কোনো প্রশ্ন নাই। আমি মনে করি আমাদের জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথাটাকে কেন্দ্র করে এই কথাগুলো আসছে, উনি যথার্থই বলেছেন, একেবারেই যথার্থ বলেছেন। কারণ আমরা লক্ষ্য করছি কিছুদিন যাবৎ যে আজকে সরকারের মধ্যে কতিপয় উপদেষ্টা নিঃসন্দেহে যে সমস্ত বক্তব্য নিয়ে আসছেন বা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দল করার ক্ষেত্রে আমরা মনে করছি যে তাদের মধ্যে কাউরি ইন্ধন বা অংশগ্রহণ আছে। সুতরাং উনি যথার্থই বলেছেন যে নতুন রাজনৈতিক দল করার ক্ষেত্রে তো আমাদের কোনো আপত্তি বা আমাদের কোনো এক্ষেত্রে বিরোধের প্রশ্ন নাই, আমরা ওয়েলকাম জানাবো। কিন্তু অবশ্যই উপদেষ্টা মণ্ডলীর মধ্য থেকে যদি কেউ অংশগ্রহণ করে বা ভবিষ্যতে 3 মাস বা 6 মাস পরও করতে চায়, তাহলে কিন্তু এখানে প্রশ্ন ছেড়ে দিয়ে যদি তারা রাজনৈতিক দলে আসেন তাহলে কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা নাই। 11-2 এই আলাপ সর্বপ্রথম কিন্তু বিএনপি রাজনীতির মাঠে আনলো। তার মানে কি আপনারা যথেষ্ট ভীত? 111 এর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি, সবচেয়ে বেগম খালেদা থেকে শুরু করে জিয়া পরিবার থেকে শুরু করে বিএনপি পরিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের সংকটটা কি? আজকে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার হয় জাতির কাছে ব্যাখ্যা দিতে হবে
যে আজকে তারা এখানে দাবি করছে যে আপনারা অবিলম্বে নির্বাচনে রোডম্যাপ দিন। আজকে যে জাতির সংকট, এই সংকট কেউ কেউ বলছে বিএনপি ক্ষমতা আসার জন্য পাগল হয়েছে। নো, বিএনপি জন্মলগ্নের পর থেকে যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে ক্ষমতা এসছে, তো আগামী নির্বাচনেও বিএনপি ক্ষমতায় আসবে। দেশের যে দুরবস্থা, দেশের যে বেহাল অবস্থা, এখান থেকে আমরা মনে করি যে একটা নির্বাচিত সরকার আসলে, এই যে আমাদের নাজমুল হক প্রধান বললেন যে একজন ডেপুটি কমিশনার হয়, কেন সে বলবে যে আমি জামাতের লোক? এটা বলার তার কোনো ইচ্ছা নাই। যদি নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় আসে, বিষয়টা হচ্ছে কেউ যে বলবে না, সেই বিষয়টা আছে। বিষয়টা হচ্ছে যে আপনার এখানে আজকে সংকটটা আপনাকে চিহ্নিত করতে হবে যে আমাদের সংকটটা কোথায়। আপনি 2 বছর সংস্কারের কথা বলছেন, শেখ হাসিনা 15 বছর বলছে যে আমরা উন্নয়ন না গণতন্ত্র, এই বলে সে 15 বছর আপনার এই ক্ষমতাকে কুক্ষিগত করে রাখছে। আজকে একটা নতুন স্লোগান উঠেছে, সংস্কার না নির্বাচন। সংস্কার নির্বাচন নিয়ে আপনি নির্বাচন কেন বিলম্বিত করবেন? সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, সংস্কার আপনার অব্যাহত থাকবে, চলমান থাকবে, সংস্কার যুগের পর যুগ চলবে। কিন্তু আপনারা কি তাহলে মনে করছেন সংকট আসলে ভোট নিশ্চিত করা, নাকি নির্বাচনের মধ্যে দিয়ে যত দ্রুত সম্ভব ক্ষমতায় আসা? না না, ক্ষমতা আসা তো আমরা তো রাজনীতি করি, আমরা তো চাবই নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় যেতে। এটা প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিন্তু আপনার তাদের এজেন্ডাই বলেন, তাদের লক্ষ্য উদ্দেশ্যই বলেন, সকল রাজনৈতিক দলেরই যে তারা তাদের লক্ষ্য বাস্তবায়ন করতে চাইলে ক্ষমতা চাবে। আমরা তো ক্ষমতা পিছনে ধরে দিয়ে যাচ্ছি না, আমরা চাচ্ছি একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে ক্ষমতা। এখন আপনার কথাটা হচ্ছে যে আপনি কেন বিলম্ব করছেন? আমি সংস্কারের কথাই বলি আপনাকে, যে সংস্কারের ক্ষেত্রে আপনার প্রশাসন সংস্কারের ক্ষেত্রে আপনার সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে, সঙ্গে সঙ্গে আপনার প্রশাসনের লোকেরা এটার বিরুদ্ধে আপনার বক্তব্য উপস্থাপন করেছেন। আজকে আমি সিইসির বক্তব্য দেখলাম যে নির্বাচন কমিশন সংস্কারের ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে নির্বাচন কমিশনের যে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে এটি নির্বাচন কমিশনকে দুর্বল করবে। আরে আমরা তো রাজনৈতিক দল, আমরা ক্ষমতায় ছিলাম, আমরা আশা মনে করি আমরা ক্ষমতায় যাব। সুতরাং আমাদের তো একটা সংস্কারের লক্ষ্য আজকে বহুদিন আগে বেগম খালেদা জিয়ার সময় আপনারা যা চাইছেন সেভাবেই যদি সংস্কার হয়, তাহলে অন্তর্বর্তী সরকারের কেন প্রয়োজন ছিল? অন্তর্বর্তী সরকার প্রয়োজন ছিল 5ই আগস্ট যখন শূন্যতা তৈরি হয়েছে, যে কারণে অন্তর্বর্তী সরকার এসেছে। সেই সময় তো আপনারা সবাই ঐক্যমত ছিলেন। না, এখনো তো আমরা সংস্কার চাচ্ছি, সংস্কারের ক্ষেত্রে তো আমাদের দ্বিমত নাই, কিন্তু সংস্কারকে কেন্দ্র করে নির্বাচন কেন বিলম্বিত করবেন? নেভার। আমরা দাবি করব, আমরা পরিষ্কার বলছি, আমি আপনাদের চ্যানেল থেকে বলছি, যদি সরকার নির্বাচনে দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে বা আজকে ছাত্রদের সাথে বিএনপিকে একটা আননেসেসারি আমি বলবো একটা বিরোধ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, আমি মনে করি এর পিছনে অন্য কোনো শক্তি আছে। কিন্তু এই যে রাজনৈতিক দলগুলো বারবার কি মনে করছে পেছনে অন্য কোনো শক্তি আছে? এই যে জাতীয় সমাজতান্ত্রিক দল, স্বাধীনতা উত্তর তাদের জন্ম, তৎকালীন সময় তাদের যে জনসমর্থন, তাদের ছাত্র সমর্থন, তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তুদের রাস্তা নেমেছিল। এখন যারা ছাত্র, তাদের রাজনৈতিক বন্দোবস্ত কি, তাদের রাজনৈতিক সমর্থন কি, তাদের ছাত্র সমর্থন কতটুকু? আজকে এই সমস্ত বড় বড় কথা বলতে আমি বলতে বাধ্য হচ্ছি আপনাকে যে আজকে জিয়াবাদ, মুজিববাদ, এই সমস্ত কথা বলার, এই সমস্ত কথা বলার ক্ষেত্রে, এই সমস্ত কথা বলার ক্ষেত্রে তাদের যারা বলছে আমরা বিএনপি করি, আমরা জিয়াবাদের কথা কখন বলেছি? জিয়া রহমান সম্পর্কে এই ধরনের মন্তব্য করতে গেলে জিয়া রহমানকে জানতে হবে, বুঝতে হবে, স্টাডি করতে হবে, তারপরে তারাকে বলতে হবে। সুযোগ তো আমাদের সামনে নেই। আবার উপদেষ্টা রিজওয়ানা বলেছেন কোন দল কি করবে না করবে সেটা সরকার বলে দেবে না। তার মানে রাজনৈতিক দলগুলোকেও তো আসলে অনেক বেশি পরিচালিত হতে হবে, তারা কিভাবে কথা বলছেন সেই সংস্কারের সময় এখন এসছে। বিরতির সময় হচ্ছে, রাজকাহনে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরো একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আমরা আলোচনা করছি অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা, বিতর্ক বাড়ছে কিনা এই বিষয়গুলো নিয়ে। নাজমুল হক প্রধান, নির্বাচন নিয়ে বিতর্ক পলাতক ফ্যাসিবাদকে সুযোগ করে দিতে পারে, বিএনপির যুগ্ম মহাসচিব এই কথা বলেছেন। আবার দেখা গেছে যে নানানভাবে উপদেষ্টা রিজওয়ানা বলেছেন কোন দল কি করবে না করবে সেটা সরকার বলে দেবে না। আবার অন্তর্বর্তীকালীন সরকার কোনো না কোনোভাবে ছাত্রদের যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে তাদেরকে পেছন থেকে হয়তো সহায়তা করছে, এমন একটি মতবাদও আছে রাজনৈতিক দলগুলোর। সবকিছু মিলিয়ে বিতর্কের ঊর্ধ্বে আমরা কখনোই উঠতে পারছি না, নতুন বাংলাদেশের নতুন প্রেক্ষাপটেও নয়। কেন? আসলে মূল বিষয়টা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে স্বৈরাচারী শেখ হাসিনার পলায়নের পর, পতনের পর টার্গেট যেটা ঠিক হয়েছে সংস্কার, বিচার, লুটপাট, অর্থ ফিরিয়ে আনা, তবে এইসবের বিষয়ে আমাদের কোনো বিতর্ক নেই কারোর মধ্যে। কিন্তু বিতর্কটা কোন জায়গায় বিতর্ক হচ্ছে, যারা উপদেষ্টা যারা আছেন এদের কথা বলার ক্ষেত্রে কিছু বিতর্ক তৈরি হয়ে গেছে। কীরকম বিতর্ক? আমার মনে হয় যেমন আওয়ামী লীগকে ফাইট করতে গিয়ে, শেখ হাসিনার স্বৈরাচারের কাজকে ফাইট করতে গিয়ে কখনো কখনো মুক্তিযুদ্ধের বিরোধী ফাইটটা হয়ে যাচ্ছে। তাহলে মুক্তিযুদ্ধ আমাদের একটা বটম লাইন, বাংলাদেশটা স্বাধীন হয়েছে 71 সালে, হ্যাঁ, তার আগে আরেকটা পাকিস্তানের আন্দোলন আছে, সেটা আরেকটা আলোচনা। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একটা হচ্ছে তাহলে মুক্তিযুদ্ধকে ফাইট করা হচ্ছে গভর্নমেন্টের অ্যাটিটিউডের কারণে বা উপদেষ্টাদের কথাবার্তার কারণে। দ্বিতীয় হচ্ছে ওইটা করতে গিয়ে অ্যাজ অল রাজনৈতিক দল, বিদ্যমান রাজনৈতিক দল যারা
আন্দোলনের প্রথম থেকেই ছিল, ভেরি বিগিনিং থেকে ছিল শেখ হাসিনার অটোক্রেসিক শাসনের বিরুদ্ধে যারা ছিল, কেউ আগে পরে যারা যোগদান করছে, সেই শক্তির বিরুদ্ধে তাদের কথা বলতে হচ্ছে। এবং এই দুইটা কথা বলার কারণে মূলত সমস্যা তৈরি হয়েছে এই জায়গায়। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আসলেই বাংলাদেশে একটা দেশ দীর্ঘ সময় ধরে অনির্বাচিত সরকার দিয়ে দেশ পরিচালনা হতে পারে না। আমরা জানি 111-এর সময় 2 বছর গভর্নমেন্ট ছিল, 2 বছর, এবং সেই সময় অনেক সমস্যা তৈরি হয়েছিল। আপনি জানেন ছাত্রদের একটা আন্দোলন, বিশাল শিক্ষক মারা হয়েছিল অনেক ঘটনা। সেই জায়গায় বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে আজকে একটা কথা নিয়ে বেশি ওরা উদ্বিগ্ন হয়ে গেছে, যেটা ফখরুল সাহেব বলছে যে ইন্টারিম গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্ট হইতে পারে নির্বাচন আগে। ইয়েস, বাংলাদেশের জনগণ মনে করে, আমি মেট্রোতে যাতায়াত করি, আমাকে মেট্রোর কার্ড দেখিয়ে বলছে এটা কি সংস্কার, কার্ডটা বার করুন তো স্যার। আমি কার্ড বের করেছি, আমার কার্ডের মধ্যে মেট্রো টিকিটের মধ্যে জাতীয় সংসদ প্লাস জাতীয় স্মৃতিসৌধ, আরেকটা কার্ড বের করবো, এই নতুন কার্ড বের করে দেখেন এখানটায় মেট্রো রেলের ছবিটা, এটা কি সংস্কার? তাহলে আপনারা আওয়ামী লীগকে ফাইট করতে গিয়ে মুক্তিযুদ্ধকে ফাইট করতে, আমাকে বলছেন উত্তর দিতে পারিনি। আমি বলছি যে গ্রামের লোকও মনে করে ইউনিট সরকারের প্রশাসনিকভাবে ইউনিট সরকার সেই ভোটটা করতে পারে না। কেন? আমি ছোট্ট কয়েকটা কথা বলি। আমরা জানি যে কোনো সেলিব্রিটিরা যে কোনো জায়গায় উদ্বোধনে যাইতেই পারে উদ্বোধনে, এটা প্রোটেকশন দেওয়ার দায়িত্ব সরকারের। ওই যে পরিমণির ওখানটায় করতে দিল না, তাকে বিদায় করে দিল। অসংখ্য হাজার হাজার শত শত ভেঙে দেওয়া হয়েছে, আপনার মাজার গুড়িয়ে দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশের আদিকাল থেকে এখানটাতে না অনেক কথা বলার, কিছু লোক মাজার ভক্ত আছে, কেউ মাজার পূজা বলে, বলেন আপনি আছে, এগুলি সবাই আমরা বসবাস করছি। আজকে গায়ের জোরে এগুলিকে তুলে দেওয়ার কারণে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং দেখেন 8 তারিখে গভর্নমেন্ট ফর্ম হওয়ার পর অনেক জায়গায় আগুন দিয়ে কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে এই যে ঘটনাগুলো ঘটলো, ফলে জনগণ এই সরকারের আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবে এবং ভালো ভোট করে জনগণ সন্ধি আনছে। অর্থাৎ এক ধরনের অনাস্থা আসলে তৈরি হয়েছে। গোলাম সারোয়ার মিলন, যে অনাস্থার কথা আমরা বলছি, সেই অনাস্থাও একটি বড় কারণ কিনা, কিংবা অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা নিয়ে হঠাৎ করে কেন এখন প্রশ্ন উঠছে? এটা কি আসলে শুধুই যখন থেকে রাজনৈতিক দলগুলো জানতে পারছে যে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে, সেই সময় থেকে আপনারা আসলে খানিকটা নিজেদেরকে তালমাটাল অবস্থায় মনে করছেন? দেখেন, আমি একটু সাধারণ মানুষের হয়ে একটা কথা বলতে চাই। আমরা যারা রাজনীতি করি, আমরা নির্বাচন চাই, যেটা আপনার এখানে আমরা বলেছি যে আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে নির্বাচনটা হওয়া অবশ্যই উচিত, সম্ভব। এই কারণে বলেছি, যদিও বিএনপি বলছে যে জুন জুলাই, এটাই বিএনপির কৌশলগত দিক, কারণ ডিসেম্বর জানুয়ারিটা হলো নির্বাচনী সময় এক, আর ন্যূনতম নির্বাচন এটা সবাই চাইছে। ন্যূনতম নির্বাচন বলতে নির্বাচনী সংস্কার, আপনি সাংবিধানিক সংস্কার তো সেটা তো পার্লামেন্ট করবে। এখন এই নির্বাচনী সংস্কারে ধরেন আগে ভোটার লিস্ট হইতো, এখন হয় ভোটার রেজিস্ট্রেশন, নাম্বার 1। এবং এইখানে ডিলিমিটেশনের প্রশ্ন আসছে, যেটা 2008-এ কিন্তু অনেক সীমানা ভেঙে ফেলা হয়েছে, এটাকে ঠিক করার ব্যাপার আছে। এটার জন্য একটা লিড টাইম, একটা যুক্তিসঙ্গত সময় দরকার। ঠিক আছে, আমরা মেনে নিলাম। এখন সেটাই না, সেই জন্যই ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে ন্যূনতম সংস্কার হলে ডিসেম্বর, বড় সংস্কার হলে আগামী জুন। তা আমার কথা হলো ন্যূনতম সংস্কার, নির্বাচনী সংস্কারটা করুক জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে, এবং তার আগে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি, এবং এই যে ধরেন বিনিয়োগ নাই, ব্যবসা বাণিজ্য নাই, এই জিনিসটাকে যদি অ্যাড্রেস করতো, এটা কিন্তু এই যে এই সরকার কিংবা এই মুখোমুখি অবস্থান, এইটা মানুষ কিন্তু কামনা করছে না। আমরা তো দেখেছি উপদেষ্টারা বলেছেন নির্ধারিত সময় 25 থেকে 26 জুনের বাইরে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। আস্থা আনতে পারছেন না কেন? আস্থা আনতে পারছি না যেহেতু তাদের গভর্নেন্সের প্রশ্নে তাদের দুর্বলতা বলা হচ্ছে, তাদের মধ্যে সমন্বয়হীনতা আছে। তারা উপদেষ্টার মধ্যে সমন্বয়, কারণ এক উপদেষ্টা একবার বললেন যে হ্যাঁ নভেম্বর, ডিসেম্বর আসিফ নজরুল সাহেবই বলছেন, আবার আরেক উপদেষ্টা বললেন তার প্রেস সচিব জুনে। তো সুতরাং এইটার সুনির্দিষ্ট একটা রোড ম্যাপ এটা থাকা দরকার। যদি সেই সুনির্দিষ্ট রোড ম্যাপটা দিয়ে দেওয়া হয়, তাহলে আপনি যে কথাটা বলেন অধিকাংশ সব সমস্যার সমাধান হবে আমি বলবো না, মানুষের আস্থার জায়গাটা ফিরে আসবে, এবং আইন শৃঙ্খলা এবং দ্রব্যমূল্যের জিনিসটাকে এটাকে ভালো একটা গভর্নেন্সের মাধ্যমে আসতে হবে। শেষ কথা, ডক্টর ইউনূস এর মতো একজন বিশ্ববরণ্য নেতা, এইটা গণ অভ্যুত্থান, এটা কিন্তু একটা সকলেই একটা জনগণের একটা সাপোর্ট ছিল, আমরা তার উপর আস্থা রাখতে চাই, এবং সেই আস্থার ভিত্তিতে আগামী নির্বাচনটা সুষ্ঠু, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, সেই সুষ্ঠু নির্বাচনটা হোক, এবং এই ডিসেম্বর জানুয়ারির মধ্যে নির্বাচনটা হোক। এই যে আমরা বারবার অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা নিয়ে কথা বলছি, ঠিক ভোট আসলে নির্বাচন ঠিক কবে নাগাদ হবে সেটি নিয়ে একটি বড় বিতর্কের সৃষ্টি হয়েছে। আপনাদের সময় মতো নির্বাচন হলে নির্বাচন একেবারে সুষ্ঠু হবে, আপনাদের সময়ের একটু পরে যদি হয় সেক্ষেত্রে সুষ্ঠু হবে না, এই নিশ্চয়তা কোথায় পেয়েছেন? নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব তো হচ্ছে সরকারের, নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব আমার না।
আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, আমরা সরকারকে সহায়তা দান করব যেন নির্বাচন সুন্দর সুষ্ঠু হয়। আমাদের দলের জায়গা থেকে যেন আপনার সরকারের যে পদক্ষেপ, সেই পদক্ষেপে যেন আমরা কেউ বিঘ্নিত না করি। সুতরাং এইখানে যে সংকটটা তৈরি করা হচ্ছে, আজকে সরকার কেন জুন পর্যন্ত, আমরা বারবার বলছি রোড ম্যাপ দেন, এই 1.5 বছরের মধ্যে 1 বছরের মধ্যে কি কাজ করবে সরকার? সংস্কারের মধ্যে সংস্কার তো করবে রাজনৈতিক দলসমূহ। সরকার আপনার যে সমস্ত বিষয়গুলো আমাদের সংস্কার করা প্রয়োজন, সে বিষয়ে তো আপনার কমিশন গঠন করেছে, তারা রিপোর্ট দিবে। পাশাপাশি আপনি রোড ম্যাপ দিয়ে দেন না কেন যে আগামী নভেম্বরে নির্বাচন করব, যত দ্রুত সম্ভব নির্বাচন করব। নির্বাচন যদি আপনি বিলম্ব করেন তো সংকট আরো বাড়বে। আর আরেকটা কথা আপনি যেটা বলছেন, যে আপনি যে কথাগুলো বলছেন, এই কথা গণমাধ্যমে এইভাবে বলা ঠিক না আপনার ইলেকশন মিডিয়ায়, যে নির্বাচনের সব সমস্যার সমাধান হবে। বাংলাদেশে প্রায় 18 কোটি মানুষের অধিক না, আমরা কখনোই বলিনি না নির্বাচন হয়ে গেলেই সমস্যার সমাধান হবে, এই কথা আমরা কেউ বলবো না, কেউ বলা ঠিকও না। নির্বাচন হলে দেশ একটা সুনির্দিষ্ট লাইন আপে যাবে, ট্র্যাকে উঠবে। যেহেতু দীর্ঘ 15 বছর যাবত গণতান্ত্রিক ধারায় ফিরে আসবো। আপনার এখানে লোকাল গভর্নমেন্ট নির্বাচনগুলো, আপনার যে সমস্ত নির্বাচনগুলো বিগত 15 বছর যাবত মানুষ তাদের পছন্দনীয় প্রার্থী নির্বাচন করতে পারেনি, সেই জায়গাগুলোতে জনগণের পছন্দনীয় প্রার্থীর একেবারে নিম্ন টায়ার থেকে, অর্থাৎ ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে আপনার সমস্ত জায়গাগুলোতে প্রকৃত জনপ্রতিনিধিরা আসবে। মানুষের মধ্যে একটা স্বস্তি আসবে, মানুষের মধ্যে জনপ্রতিনিধিরা কাজ করার মতো একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। এটা তো জনগণের গত 15 বছর যাবত প্রত্যাশা। বড় মাপের নেতায় যারা আছেন তাদের অনেক কথাই মনে হচ্ছে যে তারা আসলে বেশ এক ধরনের বাহাসের যে শব্দটি আমরা ব্যবহার করছি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যারা জিয়াবাদ আবিষ্কার করতে চায় তাদের উদ্দেশ্য ভালো না। আবার নির্বাচন নিয়ে বিতর্ক, পলাতক ফ্যাসিবাদকে সুযোগ করে দিতে পারে বিএনপির যুগ্ম মহাসচিব বলেছেন। আপনাদের আসলে সবকিছু ছাত্ররা যা বলছেন সেখানে কি ভুল বের করার চেষ্টা হচ্ছে? এখানে আমরা আগেও বলেছি আপনাকে যে জুলাই আগস্ট মাসে আমরা আমাদের অভিন্ন দাবি, এক দফা দাবি নিয়ে মুভমেন্ট করেছি। সরকার বিদায় হয়েছে এবং আমাদের অবশ্যই জাতীয় ঐক্যটাকে ধরে রাখা দরকার। অবশ্যই জাতীয় ঐক্যর যদি আপনার বিঘ্ন ঘটে তাহলে এখানে ফ্যাসিবাদ একটা সুযোগ পাবে, তো কোনো সন্দেহ নাই। তারা তো আপনার লক্ষ লক্ষ কোটি টাকা তাদের হাতে রয়েছে, অবৈধ সম্পদ আছে, তারা দেশে পালিয়ে, তাদের পক্ষে দেশে বাইরে বড় শক্তি, তাদের বিদেশি শক্তি অবস্থান আছে। সুতরাং এই জিনিসগুলো মাথায় আপনাকে রাখতে হবে। এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের জাতীয় ঐক্য যেন বিনষ্ট না হয়। আমাদের ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতাদর্শ থাকবে, সেগুলো আলাদা বিষয়, কিন্তু এটা নিয়ে যেন আমাদের যে জাতীয় ঐক্য আমরা 15 বছর যাবত ছিল, এইটা যেন আমাদের কোনোভাবেই নষ্ট না হয়। কিন্তু আপনার সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে যে আজকে এই সমস্ত বিষয়কে নিয়ে আপনি ফট করে বলে দিলেন জিয়াবাদ। তো যে ব্যক্তি বললো এই কথাটা, তাকে জিয়াবাদের সংজ্ঞা দিতে হবে যে জিয়াবাদ বলতে কি বোঝাতে চেয়েছেন উনি। জিয়াউর রহমান ব্যক্তিগতভাবে জিয়াউর রহমানকে জানতে হবে, বুঝতে হবে, তার রাজনৈতিক জীবন, তার চারিত্রিক জীবন, তার কর্মময় জীবন সম্পর্কে জানতে হবে। বাংলাদেশে আমি বলবো জিয়াউর রহমান বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ। বাংলাদেশের 50 বছর ইতিহাসে, সমসাময়িক আপনি 100 বছরের ইতিহাসে এই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকার আপনি একজন ব্যক্তি দেখাতে পারবেন না। তিনি ছিল নির্লোভ ব্যক্তি, তিনি দেশের রাষ্ট্রপতি ছিলেন, তিনি দেশের সেনাপ্রধান ছিলেন, তিনি তিনার জীবদ্দশায় তার মৃত্যুর পরে এখন পর্যন্ত খোঁজ নিয়েছে। তিনি ইচ্ছা করলে ডিএইচএসে প্লট নিতে পারতেন, তিনি ইচ্ছা করলে তার পরিবারের জন্য বাড়ি বানিয়ে যেতে পারতেন। তার মৃত্যুর পূর্ব পর্যন্ত কোথাও তিনি এ ধরনের কোনো সম্পদ বিন্দু মাত্র রেখে যান। না, আপনি উনার সাথে অন্য কথা বলছেন কেন? আপনি কথা বলছেন জিয়াউর রহমানকে নিয়ে, আপনি জিয়াউর রহমান নিয়ে কথা বলেন। উনি যখন উনার এই কথা আছে যে উনার 2 সন্তানকে যখন স্কুলে পাঠিয়েছে, উনার ব্যবহৃত কাপড় চোপড়, পুরোনো কাপড় চোপড়কে উনি তাদেরকে কেটে পরিয়েছে। সুতরাং এই ধরনের নজির বাংলাদেশে কোন আপনার রাজনীতি যারা করে পাবেন। সুতরাং ওনার কাছে আমাদের রাজনীতিবিদদের শিক্ষা নেওয়ার, কিন্তু শুধু রাজনীতিবিদ না, যারা প্রশাসনেও আছে, বিভিন্ন জায়গায় আছে, তাদেরও শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। সুতরাং আজকে যারা এই কথাগুলো বলছে, এই কথাগুলো যারা বলছে জিয়াবাদ সম্পর্কে তাকে বলতে হবে। আমি মনে করি এই ধরনের যারা কথা বলছে তারা জিয়াউর রহমানকে খাটো করার চেষ্টা করছে। এটা বাংলাদেশের জনগণ মানবে না। বাংলাদেশে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক নয়, জিয়াউর রহমান রাজাকার, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা নয়, এগুলো বহু চেষ্টা করা হয়েছে, কিন্তু জিয়াউর রহমানকে ইতিহাস থেকে কেউ মুছতে পারবে না। আবার নাজমুল হক প্রধান, এই যে আসলে আমরা বলছি যে আমরা অন্তর্বর্তী সরকারের উপর অনাস্থায় চলে যাচ্ছি, আবার অনেকে ভাবছেন অন্তর্বর্তী সরকারকে একটু চাপ দিলেই সব ধরনের দাবি আদায় করা সম্ভব, এই ভাবনাটাই বা কতখানি সঠিক?
না, একটা বিষয় শোনা, একটা বিষয়, রাজনৈতিক দল হচ্ছে এখানটা ডিমান্ড তুলবে, নতুন নতুন দাবি আসবে, এটা রাজনীতির ধরনটাই তাই। ডেমোক্রেসি, গণতন্ত্রের রাজনীতি এরকম দাবি, গণতন্ত্রের রাজনীতি একটা দাবি মিটবে আর একটা উঠবে, এটা খুব ন্যাচারাল। এরপরেও কেন আসলে বারবার চাপ দিলেই দাবি আদায় হবে? আমরা তুলি, আমি আপনার কাছে আসবো, আমার একটি বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরতে হবে। জি-20 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরো একবার জি-20 ইস্পাত নিবেদিত রাজকাহনে। নাজমুল হক প্রধান, অনেক রাজনৈতিক দল ভাবছে একটু চাপ দিলেই দাবি আদায় হয়ে যাবে, আসলেই হবে কিনা? একটা বিষয় বলি, আমি আসলে আপনার এই প্রশ্ন উত্তরে আমি সংক্ষিপ্ত একটা কথা বলি আর কি। আমরা এরশাদ সাহেব যখন ক্ষমতায় আসলো তখন জাহাঙ্গীর ইউনিভার্সিটির অধ্যাপক ছিলেন, উনি মারা গেছেন, ইংরেজি সাহিত্যের অধ্যাপক মোহাম্মদ রফিক, উনি কবি ছিলেন, খুব ভালো কবিতা লিখতেন উনি। তো উনি একদিন মাথায় গামছা বেঁধে ছাত্রদের নিয়ে ঢাকা ইউনিভার্সিটির ঢোল টোল নিয়ে একটা কবিতা লিখে আসলেন। কবিতাটা হচ্ছে এরকম: সব শালা কবি হতে চায়, বন থেকে নেমে এলো দাতাল শুয়োর, সেও কবি হতে চায়। কথা বুঝছেন? মানে আমি জাস্ট একটু মনে আসছে আর কি, সুন্দর কবিতাটা। বিষয়টা হচ্ছে যে এই হাসিনার, শেখ হাসিনার এই স্বৈর শাসনের কারণে 15-16 বছর যে অবস্থা হয়েছে, সবাই রাজনীতি অংশগ্রহণ করছে। মানে ওনার গুটি কয়েক লোক ছাড়া ওনার দলের লোকরা ওনার বিরুদ্ধে চলে গেছিলো, সাধারণ লোক যারা ভোট দিতে পারে নাই। ফলে এখন এই অবস্থায় সবাই ক্ষমতা যেতে চায়, সবাই A to Z, সবাই। আপনি মানে কি বলবো, ক্ষমতায়, এই ক্ষমতায় সবাই যে যেতে চায়, সবাই যে রাজকার্যের মালিক হতে চায় বা শাসন করতে চায়, এই কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়েছে। আমার ধারণা বাংলাদেশে বর্তমান সরকার যদি সত্যি সত্যি সংস্কারের কিছু পদক্ষেপে যদি নির্বাচনের দিকে পুশ করতে পারে, নির্বাচনের পরে সবার আশা আকাঙ্ক্ষা মিটে যাবে। রাজনীতি এটা এত সহজ না, এত 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 সরলও না। জি, কিন্তু রাজনীতিতে সবার অংশীদারিত্ব থাকবে, সেটিও তো স্বাভাবিক। গোলাম সারোয়ার মিলন, সব পক্ষের অংশীদারিত্ব রয়েছে, সব পক্ষ নানা সুবিধা ভোগ করেছে বলেও মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। এখানে সব পক্ষ মানে কি আসলে? বিএনপি, জামায়াত, ছাত্র নেতারা কারা? জনগণ আছে সব পক্ষে? না, এখানে সে কি অর্থে বলেছে আমি জানি না এটা। তবে এই দেশটা তো শাসন করেছে মূলত আওয়ামী লীগ, তো 15 বছরে যা করেছে এটা তো বলে আর সময় নষ্ট করে লাভ নেই। তারপর বিএনপি, জাতীয় পার্টি, তাদের শাসন আমলে অনেক কিছু হয়েছে, ত্রুটি বিচ্যুতি আছে, কম বেশি দুর্নীতিও আছে, অস্বীকার করার উপায় নেই। কথা হচ্ছে যে এই 54 বছরের দায় প্রতিটা যারা শাসন করেছে তাদেরকে নিতে হবে। আমি একটা জাতীয় পার্টির একজন কর্মী হিসাবে কিংবা এই দলের একজন মন্ত্রী ছিলাম, আমি দায়বোধ থেকে বলতেছি। আরেকটা জিনিস কি দেখেন, এরা যে বলতেছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না, আমি তাদের অনুভূতির সাথে আমি যা করেছে, কিন্তু আওয়ামী লীগকে আমি প্রথমে ইনক্লুসিভ নির্বাচন চাই, দিস ইজ নাম্বার 1। কিন্তু সেই ইনক্লুসিভ নির্বাচন শেখ হাসিনা সহ যারা লুটেরা আছে এদেরকে অ্যাবডো করেন, 2024-এর পার্লামেন্টকে আপনি বাতিল করেন, এবং যাতে করে তাদের মধ্যে যদি ভালো লোকেরা অনুশোচনা বোধ করে ক্ষমা চেয়ে যদি ইলেকশনে আসতে চায়, সেই সুযোগটা থাকা দরকার। 3 নম্বর হচ্ছে 14, 18, 24 তিনটা নির্বাচনে কিন্তু জেনজির লোকেরা অর্থাৎ ভোট দিতে পারে নাই। তাদের মাইন্ডসেটটাকে রিড করতে হবে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। সেটা তো রাজনৈতিক দলের কাজ। হ্যাঁ, আমি সেটাই বলতেছি, আমি সেজন্য আমাদেরকে বলতেছি। কথা হচ্ছে যে বিএনপি, জাতীয় পার্টি ক্ষমতায় থেকে কিংস পার্টি থেকে কিন্তু দল গঠিত হয়েছে, কিন্তু এখন কিন্তু সেই অবস্থা নেই। এখন আমি শেষ করছি, আমি যে কথাটা বলতে চাই, এখন জাতীয় উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার করে যাতে না করতে পারে, তারা 24-এর আকাঙ্ক্ষা এবং 71-এর চেতনাকে ধারণ করে যদি জনগণের সামনে যায়, তারা হয়তোবা আগামী দিনে একটি রাজনৈতিক দল গঠন করতে পারে, ক্ষমতায় যেতে না পারলেও, এবং ভবিষ্যতে তাদের পথ সুন্দর হবে। এইটা করলে ভালো হবে। ছোট করে আমি একটু জানতে চাই, গোলাম সারোয়ার, আপনারা কেন ভাবছেন ছাত্রদের রাজনৈতিক দল শেষ পর্যন্ত কিংস পার্টিতেই সেই পথে রূপান্তরিত হবে? ভালো কিছু তো হতে পারে না। ছাত্ররা তাদের আমি তো আগেই বলছি, তাদের মাইন্ডসেটটা রিড করে তারা মনে করছে যে তারাই বিপ্লব ঘটাইছে, কিন্তু তাদের এই বিপ্লবের পিছনে যে অন্য দল যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল ছিল তাদের অবদান তো আছে, এটাকে তারা স্বীকার করতে চায় না। 71-কে তারা স্বীকার করতে চায় না। আমরা আবার তাদেরকে 24-এর তাদের সেন্টিমেন্টকে, মাইন্ডসেটটাকে রিড করতে চাই, সেই কথাই তো বললাম। আমাদের কথা হলো কি যে তারা দল করুক, কোনো অসুবিধা না, ওয়েলকাম, এটা সব দলের পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু সেটা যেন এমনভাবে না হয় যেই ফ্যাসিস্ট আচরণ ইয়ের কাছ থেকে আমরা দেখেছি, শেখ হাসিনার কাছ থেকে, সেটারই পুনরুত্থান তো আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি। সেটা যেন না হয় তাদের অঙ্গভঙ্গি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কিংবা তাদের বক্তব্যের আস্ফলনে। আমরা তাদের এখানে একটি কথা বলে আবেগকে আমরা করি, কিন্তু যুক্তির ভাষায় কথা বলতে হবে। যুক্তির ভাষায় কথা বলি। মনে করছেন যে পুরনো রাজনীতি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না, তাই নতুন দলের উদ্যোগ নিচ্ছেন তারা। তাহলে বিএনপি এবং ছাত্র নেতাদের এই যে তর্ক বিতর্ক হচ্ছে, একের পর এক সিদ্ধান্ত থেকে পিছু হটা, সরকারের প্রতি আস্থা না রাখা, সবকিছু মিলিয়ে এই বিতর্কে কার লাভ হচ্ছে, কার ক্ষতি হচ্ছে? নতুন দল উত্থান ঘটবে বা নতুন দলের
আত্মপ্রকাশ ঘটবে, এটা নিয়ে কোনো বিরোধ নেই, বিতর্কও নাই। আর একটা নতুন দলের রাজনৈতিক নতুন দল, নতুন দর্শন, নতুন চিন্তাভাবনা জাতির সামনে উপস্থাপন করে সেটিকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতায় নিয়ে আসা, এটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার। গত 50 বছরে বাংলাদেশে বহু রাজনৈতিক দল তৈরি হয়েছে এবং বহু রাজনৈতিক দল প্যাট সর্বস্ব পার্টিতেও পরিণত হয়ে গেছে। সুতরাং আজকে কতিপয় ছাত্রনেতাদের মধ্য থেকে যে আকাঙ্ক্ষা বা যে স্বপ্ন, যে চিন্তা, আমি এটাকে খারাপ বলবো না, আমি এটাকে স্বাগতম জানাই। তারা নতুন রাজনৈতিক দল গঠন করে জনগণের কাছে যাবে, জনগণের প্রত্যাশা পূরণে তারা বিভিন্ন কর্মসূচি নিয়ে তারা মাঠে নামবে, কোনো অসুবিধার কিছু নাই। কিন্তু আমি উপদেষ্টা পরিষদকে, উপদেষ্টা মণ্ডলীকে, আজ অন্তর্বর্তী সরকারের কাছে যে আমার আহ্বান থাকবে যে দেশকে আজকে নতুন করে কোনো সংকটের দিকে নিয়ে যাবেন কিনা, দেশের মধ্যে আবার নতুন কোনো বিভাজন, বিভক্তি তৈরি করবেন কিনা, এই ক্ষেত্রে উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্য থেকে কেউ কী ধরনের বক্তব্য রাখছেন সে বিষয়গুলো আপনি নিয়ন্ত্রণ করবেন কিনা, এই বিষয়গুলো ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সরকার আজকে একটা নির্বাচিত সরকারের মেয়াদ সংবিধান অনুযায়ী মাত্র 5 বছর। একটা নির্বাচন সম্পূর্ণ হওয়ার পর, শপথ নেওয়ার পর মেয়াদ, দায়িত্ব শেষ করতে করতে কয়েক বছরের মধ্যে তাদের মেয়াদ শেষ হয়ে যায়। একটা অনির্বাচিত সরকার একটা প্রেক্ষাপটের ফলশ্রুতিতে এখানে এসছে। সংস্কার কর্মসূচি যেটা করবেন, সংস্কার কর্মসূচির ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে নির্বাচনের রোডম্যাপ অবশ্যই ঘোষণা করতে হবে। এবং নির্বাচন আমরা চাই না, আমি ব্যক্তিগতভাবে বলি, আমরা 15 বছর গত যে লড়াই করেছি, আমাদের অনেক সহকর্মীকে আমরা হারিয়েছি, গুমের শিকার হয়েছি, হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী মামলার শিকার হয়েছি। আমরা নতুন করে রাস্তায় নামতে চাই না। আমরা মানুষের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি গত 15-16 বছর যাবত লড়াই করছে। আমরা এটিকে নতুন করে রাস্তায় নামতে চাই না। আমরা আহ্বান জানাচ্ছি যে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, না হলে এই সরকার যদি এটা বিলম্ব করে, এই সরকারের গ্রহণযোগ্যতা, জনগণের প্রতি তাদের যে বিশ্বাস আস্থা, এটি নষ্ট হবে, প্রশ্নবিদ্ধ হবে। এবং এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে যে বিতর্ক বাড়ছে সেটি কমবে কিনা? না, বাড়বে যদি আপনার সরকার রোডম্যাপ ঘোষণা না করে। আমাদের জাতীয় নেতৃবৃন্দ সকলেই অভিন্ন কথা বলে আসছে যে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দিন, অবিলম্বে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। যদি সরকার এটি বিলম্ব করে তাহলে সরকারের গ্রহণযোগ্যতা, সরকারের ভাবমূর্তি, সরকারের প্রতি জনগণের আস্থা বিশ্বাস কমে যাবে। অসংখ্য ধন্যবাদ আজকে রাজকাহনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি-পেজ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।